অহংকারী মানুষজনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা আসলে কেউই অহংকারের ঊর্ধ্বে না। কেউ ছোট, ছোট বিভিন্ন বিষয় নিয়ে আমরা অহংকার করি। কেউ হয়তো বাপ-দাদার ঐতিহ্য নিয়ে অহংকার করে। কেউ নিজের স্কুল কলেজ নিয়ে অহংকার করে। কেউ নিজের আ আ সাকসেস নিয়ে অহংকার করে। অনেকেই অনেক কিছু নিয়ে ছোটখাটো অহংকার সারা জীবন করে। আ আল্লাহ হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু অহংকার আমরা কম বেশি সবাই করি। অহংকার পতনের মূল, এই কথাটাও সত্যি। এই বাংলাদেশের যদি পলিটিক্যাল পার্সপেক্টিভে কথা বলি, তাহলে দেখবেন যে এনসিপি, যে মানে জুলাই আন্দোলন উত্তর যে পরবর্তীতে একটা নতুন পলিটিক্যাল পার্টি হইল এনসিপি, সেই এনসিপির একজন মুখপাত্র ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমি বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন ফানি কথাবার্তা বলছি। কারণ নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিটা বুঝতেই পারে নাই। এতটা লেইম। যে ধরনের কথাবার্তা সে বলছে, যে ধরেন ৩০০ আসনের মধ্যে সে ৪০০ আসন পাবে। তারপর তারা ৪০০ আসনে তারা মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করবে। তারা বেশিরভাগ আসন তারা পেয়ে নাহিদ ইসলাম হবে প্রধানমন্ত্রী। এই যে হাস্যকর কথাবার্তা তারা বাংলাদেশে বলছে, বাংলাদেশের মানুষ কিন্তু এখন ধরেন আমি যখন গ্রামে যাই, একটা রিকশাওয়ালা থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের মানুষ থেকে উচ্চ পর্যায়ের সবার হাতে কিন্তু মুঠোফোন আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে। সবাই কিন্তু এইগুলো দেখতেছে। তো এই নাসির উদ্দিন পাটোয়ারি টাইপের নতুন নেতা যারা আছে, এরা যখন এই ধরনের ক্লেম করে যে ৩০০ আসনের মধ্যে ৪০০টাই এনসিপি পাবে এবং নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবে, এই ধরনের হাস্যকর কথাবার্তা কিন্তু দেশের মানুষ কিন্তু স্বাভাবিকভাবে নেয় না, এবং এটা কিন্তু চরম হাস্যরসের সৃষ্টি করে। হ্যাঁ, আমি বারবার বলছি, এই পাটোয়ারি থাকবে না। এই পাটোয়ারি যে ধরনের কথাবার্তা বলে, যেভাবে অফেন্ডিং কথাবার্তা বলে, সব দলের নেতাকর্মীদের নিয়ে অপমানজনকভাবে যেভাবে মানে কণ্টকাপূর্ণ কথাবার্তা বলে, এগুলা বাংলাদেশের পলিটিক্সের জন্য খুবই হার্মফুল। দেখেন, আজকে এনসিপি নাই। যে এনসিপি ক্লেম করছিল যে তারা ৩০০ আসনে ইলেকশন করবে, সেই এনসিপি আজকে জামাতের দয়ায় মাত্র ৩০টা আসনে নির্বাচন করবে। তার মানে বাকি ২৭০ আসনে তারা প্রার্থীই দিবে না। ঠিক আছে? আর ওই ৩০টা আসনে যে শুধু এনসিপি নির্বাচন করবে বইলা তাদের বিরোধী দলরা নির্বাচন করবে না, তা কিন্তু না। জামাতের জোটের দলেরা ওই ৩০টা আসনে প্রার্থী দিবে না। বাকি বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, তারা কিন্তু ওইখানে প্রার্থী দিবে। তো আপনার মনে হয় যে একটা লোকাল বিএনপি লিডার যেখানে জনপ্রিয়, সেখানে একটা এনসিপির সে যত বড় নেতাই হোক, সে ওইখানে চান্স পাবে, তার ইলেকশনে জিতার কোনো সম্ভাবনা আছে? পসিবিলিটি নেই। এনসিপি একটা, ওই যে বলে না, মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া, মানে ফুটার আগেই শেষ। তো এইটা ধারণা এখন অনেকের কাছে সত্য মনে হইতেছে। এই কথাটা আমি প্রায় ১-১.৫ বছর ধরে বলতে, ১ বছর ধরে এনসিপি ফর্ম হওয়ার পর থেকে আমি বলতেছি যে রাজনীতি হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাপার। রাজনীতি অনেক চিন্তা ভাবনা, অনেক থট প্রভোকিং, মানে শান্তশিষ্টভাবে করার বিষয়। আমি একটা বইলা দিলাম, ওটা রয়ে গেল, মানুষ জানলো, দেখলো। এত সহজে নিজের পলিটিক্যাল স্টান্স চেঞ্জ করা, ইটস ভেরি ডিফিকাল্ট থিং। মানুষ, বাংলাদেশের মানুষ কিছু জিনিস খুব মনে রাখে এবং কিছু জিনিস খুব অপছন্দ করে। আপনি ১-২ দিন কাউকে গালি দিবেন, বকা দিবেন, খুব ভাল লাগবে। কিন্তু কন্টিনিউয়াস আপনি সবাইকে গালি দিবেন, সবাইকে অপমান করবেন, মানুষ আপনার ইন্টেনশন নিয়ে প্রশ্ন করা শুরু করবে। আপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে। আপনি কতটুকু আম মানে ভালো, এটা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করা শুরু করবে। তো এই যে আজকে এনসিপির যে পরিণতি, যে তারা মাত্র ৩০টা আসনে প্রার্থী দিতে পারবে, তাদের এই অবস্থানও থাকবে না। ইলেকশনের পরে দেখবেন এনসিপির অবস্থান আরও অনেক তলায় চলে গেছে। এনসিপির যে শীর্ষ নেতৃত্ব ছিল, ৫-৬টা মেয়ে ছিল, তাদের জন্য কথাবার্তা বলতো। এর মধ্যে ডক্টর তাসনিম যারা একজন ছিল, সামান্তা শারমিন একজন ছিল। হ্যাঁ, এদের এক একজনের কথা শুনলে অনেকেরই অনেক রাগ হয়, তাদের গালিগালাজ করেন, দরকার নাই। দেখেন, তারা কিন্তু অলরেডি দল ছাইড়া দিছে। তাদের ওই দল ছাইড়া তারা চলে গেছে। তারপরে তাসনুবা জাবিন ছিল, নীলা ইসরাফিল ছিল, আর অনেকে এনসিপিতে ছিল। এরা এখন কেউ নাই। এবং এনসিপি ছোট হইতে হইতে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে এনসিপির সাথে তখন আর কেউই থাকবে না। হ্যাঁ, হাসনাত আবদুল্লাহকে অনেকেই ভালোবাসে, আমি বুঝি। হ্যাঁ, সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিন্তু হাসনাত আবদুল্লাহরও ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে। কারণ কি, যখন একটা মানুষ আনরিয়েলিস্টিক কথাবার্তা বলে এবং অধ্যত্বপূর্ণ আচরণ করে, হুঙ্কার দিয়ে কথা বলে, এই হুঙ্কার বাংলাদেশের মানুষ পছন্দ অতটা করে না। যাই হোক, এনসিপি আস্তে আস্তে আরও বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি আরও বুঝতে পারবে। কারণ এনসিপি মনে করতে পারে যে তারা পলিটিক্যালি অনেক ম্যাচিউর, কিন্তু অ্যাকচুয়ালি তারা ম্যাচিউর না। পলিটিক্স এমন একটা জিনিস যেটা হচ্ছে ফাইন ওয়াইনের মতো। বয়স বয়স যত বাড়বে, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তত বাড়বে। আপনি আজকে যেটারে মনে করতেছেন আপনি সব বুঝে ফেলতেছেন, আর ২ দিন পর আপনার কাছে সেটা মনে হবে না। দিস ইজ পলিটিক্স। পলিটিক্স ইজ এ কন্টিনিউয়াসলি, এটা চেঞ্জিং। ঠিক আছে? আর আপনার ওই চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করতে হবে। দিস ইজ পলিটিক্স। আর যাই হোক, আমার পলিটিক্সের উপর অত শিক্ষা নাই,
অত বিদ্যা নাই। আমি যতটুকু পারি নিজে থেকে পড়াশোনা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মানুষের পালস জানার চেষ্টা করি। ওই জায়গা থেকে জাস্ট কিছু অ্যানালাইসিস আমি ওভার টাইম আমি করছি। সেই অ্যানালাইসিসের যখন কোনো জিনিস মিলে যায়, সেই জিনিসটা আমি খুব স্যাটিসফ্যাকশনের সাথে দেখি যে অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট আমি যেটা ভাবছিলাম বা যেটা আমি এক্সপেক্ট করছিলাম ওই রকমই হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আজকে ভিডিওটা দিচ্ছি। দেয়ার ইজ নো আদার থট টু দিস, বাট হোয়াট এভার। আমি সামনে ইলেকশন হতে যাচ্ছে। ইলেকশন বাংলাদেশের স্ট্যাবিলিটি কতটা আসবে আমি জানি না। এক্সপেক্ট করি যে ভালো স্ট্যাবিলিটি আসবে। অ্যান্ড ইটস এ মানে ইটস এ ভেরি শেম অ্যান্ড এ স্যাড থিং যে একটা নতুন পলিটিক্যাল পার্টি এভাবে হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল সিন থেকে গায়েব হয়ে যাচ্ছে উইদাউট কন্ট্রিবিউটিং এনিথিং টু দ্য বাংলাদেশি পলিটিক্স। হোয়াট এভার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।